বলে এবং তাদের কথা দিয়ে শুরু করবে। আমাদের এই কার্যক্রমটি আবু বকর সবাইকে, আমি আবু বকর হাতে দিচ্ছি, আবু বকর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম। যেহেতু এটা আমাদের ট্রাভেল কমিউনিটি একটা মিলন মেলার মতো, মিলন মেলাই আসলে, তো কমিউনিটির যে গ্রুপগুলোকে আমরা চিনি, গ্রুপের যারা প্রধান আছে সবাইকে তো ডাকা সম্ভব না আমাদের এখানে, ছোটো যা অনেক বড় লাইন হয়ে যাবে। তো যারা কমিউনিটির প্রধান আছে, গ্রুপগুলোকে লিড দিচ্ছেন, গ্রুপগুলো পরিচিত মুখ, তারা যদি সামনে চলে আসেন ভালো হয়। জীবন ভাই কিছু না থেকে সামনে আসতে ভালো হবে। সবাই চিনুক আসলে তারা আমাদেরকে ট্যুরিজমকে প্রমোট করতেছেন, দেশকে বিশ্ব প্রভাব তুলে ধরতেছেন, তাদেরকে সবাই চিনুক জানুক। লতি ভাই যদি এইভাবে থাকেন তাহলে সবাই সামনে আসার জন্য সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি, যারা ট্রাভেলিং কমিউনিটি এবং ট্রাভেলিং ক্লাবগুলিকে লিড দিচ্ছেন। সালিহিন ভাই কি আসেন এখানে? বাবু ভাই ভাই ডাকতে হবে নাকি? হাদি ভাই, হাদি ভাই আসেন না। প্রকাশ বিডি কেউ কে আসেন এখানে? প্রকাশ বিডি বাবু ভাই দাঁড়ান। আর এতগুলো বাবু হলে তো সমস্যা, সব বাবুরাই যে লিড দিচ্ছেন। আকিও বাকি আসছেন। বাবু ট্রাভেলার্স নামে একটা গ্রুপগুলো এতগুলো গ্রুপ হয়ে যাচ্ছে যে আসলে এখন সোহেল ভাই কি আসছেন? যে সবার ভাই অনেকেই হয়তো আসেন কিন্তু চোখের সামনে নাই বলে আসলে নাম তো ধরে ডাকা কঠিন হয়ে যাচ্ছে। ভাই একটু হেল্প করেন যে অন্যদিকে ডাকার জন্য আর কে বাকি আছেন। এখন আসলে সোহেল ভাই আসলে কোনো ক্লাবের লিড দিচ্ছেন না, উনি সব ক্লাবের মাথার উপর থেকে লিড দিচ্ছেন। আচ্ছা, সোহেল ভাই ক্লাবের মেম্বার কারা? সবাই 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 সবাই। ফেসবুকে আমি অত অ্যাক্টিভ না, কিন্তু ফেসবুকে দেখি যে ভগ্নি কুল বেশি মেম্বার, উনার সেলফি কিন্তু সব ভগ্নিগুলোর সঙ্গেই। লজ্জা পাচ্ছেন, লজ্জা পাওয়ার কিছু নাই, সোলভার আমার একই অবস্থা টাক মাথা। তো এখন আমাদের এই টোটালটা পরিচালনা করেন, টোটাল টিম আসলে টোটাল এই ইভেন্ট অর্গানাইজ করছেন আমাদের হাদিমুন ভাই, আমাদের রকি ভাই এবং এই যে আমার রবীন্দ্র সরকার মোনা ভাই, আমাদের বাংলাদেশের জেনারেল সেক্রেটারি। তো এখন রকি ভাইকে বলতেছি আপনার টোটালটা অন্যভাবে মানে যেভাবে করলে সুন্দর হয়, সবাইকে যেভাবে পরিচালনা করতেন এইভাবে সুন্দর একটু পরিচালনা করবেন। আচ্ছা, আমার মনে হয় আমাদের পক্ষ থেকে মোনা ভাই এটা পরিচালনা করুন। ওরে কেউ দায়িত্ব নিতে চায় না রে। আসলে বলার তো অনেক কিছুই আছে, বেশি না বলে বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে পাহাড়ে শুরু করেছিলাম সেটা থেকে আমরা শুরু করি, তাহলে পরে আমাদের আমি পুরোটা বুঝতে পারবো। আমি প্রথমে মারুফ ভাইকে কাছে আসার জন্য একটু কাছে আসতে হবে, কারণ একটা ছোট ভাই পিছন রাখতে হবে না ভাই। আসসালামু আলাইকুম, মারুফ বিন আলম। 98 সালে প্রথম শোকারণ দিয়েছিলাম, অনেকে হয়তো জানে, অনেকে জানে না। ওই সময় আসলে পাহাড়ে ট্রেকিং করা বা মানে বেড়াতে যাওয়া যায় এই ধরনের কোনো কনসেপ্ট বাংলাদেশ অন্তত ছিল না। যখন আমি এটা আসলে প্রথম জানতে পারি ভোরের কাগজে, আদিত্য কবিরের ভোরের কাগজে একটা লেখা বেরিয়েছিল, আমি বিজয় দেখিনি। এটা ছিল 1997 সালের 6 ডিসেম্বর অথবা 8 ডিসেম্বর শান্তি চুক্তি হয়। তখন আসলে পাহাড়ে যাওয়ার, পাহাড়ে ট্রেকিং করার একটা বিশাল সম্ভাবনার সামনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ওটা
সেটার ভিত্তিতেই আদিত্য কবির এই লেখাটা লিখেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কেওক্রাডং আমরা বইয়ে পড়েছি, কিন্তু এই পাহাড়ে মানে কোথায় কিভাবে যেতে হয় বা আদৌ কেউ গিয়েছিল কিনা মানে কোনো ইনফরমেশন নাই। তো তখন আমার আরো দুই ফ্রেন্ড, এর মধ্যে একজন এখানে আছে রিপন, আরেকজন আসতে পারেনি রেজা, আমরা তিনজনে মিলে তখন আদিত্য কবিরের কাছে যাই যে আমরা কেওক্রাডং যাবো, আপনি আমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করেন। আদিত্য কবিরের কাছে যখন গেলাম তখন ওনার কথা শুনে যেটা বুঝলাম যে উনি আসলে বান্দরবন শহর থেকে ঘুরে ফিরে চলে আসছেন। একটা ইনফরমেশন উনি সঠিক দিয়েছেন, সেটা হচ্ছে কি কেওক্রাডং হচ্ছে কি রুমাতে। তো আমরা মোটামুটি টাকা পয়সা জোগাড় করে ফিজিক্যাল ট্রেনিং নিয়ে আমরা এপ্রিলের 15 তারিখ রাত্রে মনে হয় আমরা রওনা দিই ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে। 16 তারিখ আমরা সকালবেলা যখন বান্দরবনে পৌঁছাই তখন বান্দরবনের ডাইরেক্ট কোনো গাড়ি ছিল কিনা সেটাও আসলে আমাদের ইনফরমেশন ছিল না। আমরা প্রথমে চিটাগাং যাই, সেখান থেকে বদ্দারহাটে লোকাল গাড়িতে করে তারপর বান্দরবনে যাই। তো যাই হোক, ওখানে যাওয়ার পর আর্মিদের কাছে গেলাম ওই বান্দরবন ক্যান্টনমেন্টে। আমাদেরকে প্রথমেই ক্যান্টনমেন্টে ঢোকার যে চেক পোস্ট সেখানে আটকায়। কী ব্যাপার ভাই, আপনারা কী জন্য আসছেন? আমরা আমাদের উদ্দেশ্য খুলে বললাম কেওক্রাডং যাবো। তো ওখানে আর্মির লোক এবং আরও কয়েকজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমি আর রিপন গিয়েছিলাম ওখানে, আমার যতটুকু মনে পড়ে। তো তারা আমাদেরকে বিভিন্ন অদ্ভুত সব তথ্য দিলেন যে আপনারা তো ওখানে যেতে পারবেন না, রুমাতে যাওয়ার আগে আপনাদেরকে অপহরণ করে নিয়ে 10 লাখ টাকা করে মুক্তি পঞ্চায়েত, হ্যাঁ, শান্তি চুক্তিতে শুধু কাগজে কলমে হয়েছে। আসলে এখানে মহা অশান্তির ব্যাপার, আর পাহাড়িদেরকে একদম বিশ্বাস করবেন না। হ্যাঁ, এরা সুযোগ পেলে আপনাদেরকে অপহরণ করে নিয়ে যাবে। এইসব কথাবার্তা শুনে আমাদের তো তখন মানে উৎসাহে একেবারে টোটালি পানি ঢেলে দেওয়ার মতো অবস্থা। আমরা এখন কি করব, এত দূর এত কষ্ট করে আসি এত প্রস্তুতি নিয়ে। তো তখন আমি রিপন আর আমরা তিনজনে মিলে একটা মানে ছোটোখাটো মিটিং করলাম। আচ্ছা যাই হোক, আমরা আগে যাই রুমা পর্যন্ত, যাই গিয়ে দেখি সিচুয়েশনটা কী দাঁড়ায়। তো আমরা রুমা বাস স্ট্যান্ডে গেলাম, ওখানে চাঁদের গাড়ির টিকিট কেটে, চাঁদের গাড়ি মানে কি একেবারে অরিজিনাল চাঁদের গাড়ি, এক একটা চাঁদের গাড়িতে মিনিমাম কত 100 জনের মতো মিনিমাম একটা জিপে মানুষ যায়। তো তখন ছিল বৈশাখ মাস, প্রচণ্ড গরম, এর মধ্যে দিয়ে আমরা রওনা দিলাম। তো আমাদের পিছনে ব্যাকপ্যাক দেখে, ব্যাকপ্যাকও আসলে এখনকার মতো তো মানে উন্নত মানের ব্যাকপ্যাক ছিল না, স্টাফলিগের ব্যাগ নিয়ে গিয়েছিলাম আমরা। তো ওখানকার লোকজন সব আমাদের ফিরে ফিরে তাকিয়ে দেখছে, বিশেষ করে পাহাড়িরা। আমি তো রিপনকে খোঁচাই যে এই মনে হয় ওরা আমাদেরকে অপহরণ করার প্ল্যান করছে। তো যাই হোক, কোনো রকমে আমরা ওই কৈখাং ঝিরি ওইখানে পৌঁছালাম। ওইখান থেকে নৌকা করে সন্ধ্যার সময় গিয়ে রুমা পৌঁছালাম। রুমা পৌঁছানোর পরে ওখানকার স্থানীয় লোকজনের সাথে কথা হলো। ওরা তখন আমাদেরকে প্রথম আশার বাণী শোনাইলো যে না, আপনারা যেতে পারবেন, এখানে কোনো ঝামেলা নেই, কোনো রাজনৈতিক কোনো সমস্যা নাই, কিচ্ছু নেই, আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন, আপনাদেরকে একটা গাইড নিয়ে যেতে হবে। ওখানে মাংস ব্যবসায়ী নাসির, এখানে কি সালেহিন আছে নাকি? সালেহিন আসতে, আচ্ছা সালেহিনকে আমি পুরো ডিটেল লেখাটা আমি জমা দিয়েছি, এটা হয়তো খুব শীঘ্র আপনারা ফেসবুকে পাবেন হয়তো। আচ্ছা যাই হোক, ওই মাংস ব্যবসায়ী নাসির আমাদেরকে একটা গাইড ঠিক করে দেন। শাহাবুদ্দিনের ছবি এখানে আছে আমার সাথে, দেখে নিয়ে। শাহাবুদ্দিনকে নিয়ে পরের দিন আমরা সকালবেলা রওনা দিই। ঠিক রওনা দিব যখন, তখন আরেকটা টিম দেখলাম যে তারা ফিরে আসছে। জিজ্ঞেস করলাম ভাই আপনারা কই গিয়েছিলেন? তাহলে আমরা কেওক্রাডং ঘুরে আসছি। ঠিক আছে, কেওক্রাডং ঘুরে আসছেন, এত সকালবেলায় কোথেকে আসছে? তো বললো যে আমরা রাত্রেবেলায় লারাম্পি পাড়া ছিলাম। লারাম্পি পাড়া থেকে রুমা আসলে যা 10 মিনিট কি 15 মিনিটের দূরত্ব। তো রাত্রেবেলায় তারা ওখানে কেন থাকতো এটা আমার মাথায় আসে নাই। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম যে ভাই ছবি টবি তুলছেন কিছু? তাহলে না, আমরা ক্যামেরাই নেই নাই। আলটিমেটলি আসলে তাদের কাছে কোনো মানে কোনো এভিডেন্স ছিল না যে তারা আসলে কেওক্রাডং গেছে কিনা। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা যাই, গিয়ে দেখি কী অবস্থা। তো শাহাবুদ্দিনকে নিয়ে রওনা দিলাম। প্রথমে গেলাম ওই রুমা খাল ধরে আমরা গেলাম বগামুখ পাড়ায়। ওখান থেকে শাহাবুদ্দিন আমাদেরকে রাস্তা নিল সাইকত পাড়ার রাস্তা, যেটা সবচেয়ে কঠিন রাস্তা। আমরা তো আর জানি না, আমরা ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে যাচ্ছে, এটাই মনে হয় রাস্তা। অর্ধেক রাস্তা উঠতে আমাদের কান খারাপ, কারণ একই তো তখন প্রায় দুপুর হয়ে গেছে,
বৈশাখ মাস, তার উপর হচ্ছে চারদিক দিয়ে জুমের আগুন জ্বলছে। তো প্রচণ্ড গরম, আমরা অর্ধেক রাস্তা গিয়ে মোটামুটি আধমরা হয়ে গেছি। তো শাহাবুদ্দিন আবার মানে ওর আবার একটা গুণ ছিল, যে কোথায় গিয়ে কি ডোজ দিতে হবে চাঙ্গা করার জন্য সেগুলো সে জানতো। অর্ধেক রাস্তা গিয়ে সে আমাদেরকে একটা ঝর্ণার পাড়ে নিয়ে গেল। ঝর্ণার পাড়ে আমরা মোটামুটি পানি টানি খেয়ে গ্লুকোজ টুকোজ খেয়ে স্যালাইন খেয়ে আমরা মোটামুটি চাঙ্গা হয়ে গেলাম। তারপর সাইকেল পাড়ায় গেলাম, তো তখন বাজে দুপুর 12টার মতো বাজে। 12টায় একটু এখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। মজার ব্যাপার হলো পাহাড়িদের সম্বন্ধে এত খারাপ কথা শুনে আমরা কিন্তু ওখানে গিয়ে ওরকম কিছু পেলাম না, বরঞ্চ আরো উল্টাটা পেলাম। দুপুরে আমরা আমাদেরকে খুব ভালো আদর যত্ন করে তারা ভাত খাওয়ালো, কফিও খাওয়ালো, নিজেদের চাষ করা কফি। কিন্তু যখন আমরা তাদেরকে টাকা সারতে গেলাম যে এটার জন্য বিনিময়ে আমরা কিছু টাকা পয়সা দিই, এরা কোনো টাকা পয়সা দিল না। অতিথিকে আমি আপ্যায়ন করি, কেন টাকা দিই? তাদের কনসেপ্টটা ছিল এরকম। যাই হোক, ওখান থেকে আমরা আবার রওনা দিই দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে। দার্জিলিং পাড়া গিয়ে পৌঁছায় বিকাল 5টা বাজে। তখন ওখানে আমরা হচ্ছে গিয়ে তার পাশে ছিলাম, তার বাড়ি নামটা মনে হচ্ছে না। তো ওনার পাশে উঠলাম, শামসিন কারবারি এখন একটু মানে বড় কটেজও করছে ওখানে। তো যাওয়ার পরে উনি বললেন যে হ্যাঁ এই তো স্তরেই তো দেখা যাচ্ছে যে কেউ কাটাম। ওরা বলে কেউ কাতম, ওদের উচ্চারণ কেউ কাতম। কাতম যাবেন হয়তো ওখানে কতক্ষণ লাগবে, আধা ঘন্টা মতো লাগবে। আমরা হিসাব করে দেখলাম যে তখন বিকালবেলায় সন্ধ্যা হয়ে যাবে, গেলে ভালো আলো পাওয়া যাবে না ছবি তোলার জন্য। আমরা কোনো মনে হচ্ছে আমরা সকালবেলায় যাই। তখন সাইকেল পাড়ার অবস্থাটা এমন ছিল, আমরা রাত্রে খাওয়ার জন্য বললাম যে একটা মুরগি কিনে নিয়ে আসো। আমাদের গায়ে শাহাবুদ্দিনকে বললাম, পুরো পাড়া ঘুরে সে কোনো মুরগি পেল না। ঠিক আছে, মুরগি পেল না, একটা মুরগির ডিম নিয়ে আসো। সে আবার গেল, পুরো পাড়া ঘুরে সে একটা মুরগির ডিম নিয়ে আসছে। বলে ভাই দরকার নেই, আমরা এমনি পাহাড়ি কচু দিয়ে খাবো, এই একটা ডিম দিয়ে আমাদের খাওয়ার দরকার নেই। যাই হোক, রাত্রেবেলা উভাব করে খেয়ে পরের দিন সকালবেলা ভোরবেলা আমরা রওনা দিলাম। রওনা দিয়ে ওখানে হেলিপ্যাড এবং চৌকাডনে উঠলাম। তারপরে ওখানে যে ফলকটা দেখলাম, আমাদের টার্গেট ছিল তাজিংডং যাব। আমরা ব্যানারও কিন্তু ওভাবে লিখে নিয়ে গেছিলাম, কারণ আমরা জানতাম তাজিংডং সর্বোচ্চ চূড়া। ওখানে দেখলাম দেখা চৌকাডন। এখন তো কনফিউশন যে এটা কি আসলে কি সর্বোচ্চ চূড়া নাকি তাজিংডং আরেকটা। তো গাইড আমাদেরকে দেখালো ওই চৌকাডন থেকে ওই দূরে চুমচমপাড়া আর্মি ক্যাম্প আছে। তো আর্মি ক্যাম্পে গেলে ওরা ইনফরমেশন দিতে পারবে। আবার হেলিপ্যাডও দেখছি, ওখানে প্রধানমন্ত্রী চূড়াটা উদ্বোধন করার কথা ছিল। এখন ঠিক আছে চলো, আবার 1000 ফিট নামলাম, নেমে চুমচমপাড়ায় গেলাম। চুমচমপাড়ায় গিয়ে আর্মি ক্যাম্পে গেলাম। তারপর ওরা খুব সমাদর করলো আমাদেরকে। আর্মি ক্যাম্প কমান্ডার উনি আমাদেরকে জানালেন যে হ্যাঁ আপনারা সর্বোচ্চ চূড়া চৌকাডন এটা উঠেছেন, এটার নামই বিজয়, এটাই তাজিংডং। মানে তিনটা, এই একটা চূড়ারই 3টা নাম, তাজিংডং, বিজয়, চৌকাডন। ওকে, ভেরি গুড। ওরা সরকারি লোক, ওখানেই থাকে। আমরা তাদের ইনফরমেশনের উপর বেস করে আমরা বিকাল 3টার সময় আবার উঠলাম। উঠে এই যে ছবিগুলো দেখছেন এই যে চূড়ার উপর, বিকাল 3:30টার দিকে আমরা এই ছবিগুলো তুলি ব্যানার নিয়ে। এখন আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আমরা চৌকাডন চূড়ায় উঠে ব্যানার তাজিংডং কেন রাখবো। এটার ব্যাখ্যাটা আসলে এইটাই, আপনাদের ভুল ইনফরমেশনের কারণে আমরা ওইখানে ওই তাজিংডং নিয়ে ব্যানার নিয়ে ছবি তুলেছি, এবং একই ভুল বাবু ভাইরাও করেছে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে। এবং সেটাও 1998 সালের নভেম্বর মাসে, 99 সালের নভেম্বর মাসে। যাই হোক, তারপরে ছবি টবি তুলে আমরা গগালেকে ব্যাক করলাম। গগালেকে ব্যাক করে আমরা রাতটা ওখানে রাত্রে শেষ করে আমরা পরের দিন খুব ভোরবেলায় আবার রুমাতে ফিরে আসি। খুব ভোরবেলা যেহেতু রওনা দিয়েছি, গগালেকে খুব মানে ভালো ছবি সেই সময় তুলতে পারিনি। একটা দুটো ছবির মধ্যে একটা এখানে আছে, একটু অন্ধকার, কারণ সূর্য ওঠার আগে আমরা ছবিটা তুলেছিলাম।
তো যাই হোক, এই হলো গিয়ে আমাদের মোটামুটি ইতিহাস। এরপরে আমরা এসব ভোরের কাগজে রিপোর্ট করি। তখন আনিসুল হক সাহেবের সাথে আমার প্রথম পরিচয়। আনিসুল হক সাহেব বললেন যে, ছবিগুলো দেখে বললেন যে তোমরা কি আসলেই কেউ কাটাং উঠেছো, তাজিংডং উঠেছো, না এমনি একটা পাহাড়ের চূড়ায় উঠে ছবি দিয়ে বললো যে হ্যাঁ, এটাই এটাই কেউ কাটাং, এটাই তাজিংডং। তো তখন আমি বললাম যে ওখানে একটা ফলক দিয়ে আমরা একটা ছবি তুলেছি, ওখানে দেখুন একটা পরিচয় লেখা আছে, আমরা নিশ্চয়ই এটা কাঁধে করে নিয়ে যাইনি। আর আমরা ওখানে আর্মি ক্যাম্পে রিপোর্ট করেছি, তুমতমপাড়া আর্মি ক্যাম্প, রুমা আর্মি ক্যাম্প, তখন বগালিতে কোনো আর্মি ক্যাম্প ছিল না। রুমার পরে ডাইরেক্ট হচ্ছে তুমতমপাড়া আর্মি ক্যাম্প। তো বললাম যে ওখানে আমাদের রিপোর্ট করা আছে, নাম ধাম সব লেখা আছে, আপনার ইচ্ছা করে ভেরিফাই করতে পারবেন। তো যাই হোক, তারা জিনিসটাতে সন্তুষ্ট হওয়ার পরে তারপরে ওরা আমাদের এই এটা কাভার স্টোরি হিসেবে অবসর পত্রিকা, অবসর ম্যাগাজিনে ছাপায়। তখন আসলে মেনলি একটা ট্রেন্ড ওখান থেকে আমি দেখলাম শুরু হয়। বাবু ভাইরা আমাদের সাথে ওইটা দেখে আমাদের সাথে ঠিকানায় যোগাযোগ করলেন। তারপর আরও অনেকেই যায়, হ্যাঁ, এই মহাকাশ বার্তার মিলন ভাই উনিও গেছিলেন। তারপরে আরও অনেকেই যায়। তো ট্রেনটা হয়তো বা তখন থেকেই শুরু। হ্যাঁ, যারা আসলে এখন যাচ্ছে তারা এটা ভালো বলতে পারবে আমাদের থেকে, এটাই। তো এই আর কি আমার মোটামুটি বক্তব্য এটাই। থ্যাংক ইউ।